Asia's demographic dividend presents immense potential. A growing workforce, particularly young people, can drive innovations and productivity. দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ জরুরি। বোয়াও বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চীন সফরে খুলতে পারে 25 বছরের তিস্তা জট। ঐতিহাসিক কূটনৈতিক বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। মহাসড়কে পরিবহনে ডাকাতি আতঙ্ক, পুলিশের খবরে লাপাত্তা অপরাধীরা। ঈদযাত্রার শতাধিক স্পট চিহ্নিত করে তৎপর হাইওয়ে পুলিশ। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। ই কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে 950 কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। কাঁচামালের দাম বাড়ায় ঈদ বাণিজ্যেও লোকসানের শঙ্কা সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। মেশিনে তৈরি জুতার কাছে বাজার হারাচ্ছে শেরপুরের হস্তশিল্প। দর্শক স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ জরুরি। বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশে বোয়াং সম্মেলনে কিছুক্ষণ আগে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনাদের কাছে জানতে চাই যে এই যে বোয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু সহ আর কি কি বিষয়ে তুলে ধরেছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বোয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। তিনি আজকের এই সম্মেলনের কিন্তু মূল ফোকাসই ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে, কারণ এখানে যতজন বিশ্ব নেতা এখানে যোগ দিয়েছেন তার মধ্যে মূল আলোচনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসই থাকছেন। কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু চীনে বিশেষ বিমান এখানে আনা হয়েছে। তিনি কিছুক্ষণ আগে বোয়া সম্মেলনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। কারণ কিছুদিন আগে আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেটি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বা এই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই বিষয়ে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘ ফোরামে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু চীন এবং রাশিয়া বাংলাদেশের পক্ষে ভোট না দেওয়ার কারণে রোহিঙ্গাদেরকে এই প্রত্যাবাসন করা যায়নি বা এই ইস্যুটি এখনও সমাধান করা যায়নি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে চীনের গুরুত্বের পাশাপাশি এই যে এশিয়া অঞ্চলের যে সমস্ত রাষ্ট্রনেতারা রয়েছেন, সরকার প্রধানরা রয়েছেন বা বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই রোহিঙ্গা সংকটটি সমাধান করতে হবে। এর বাইরে তিনি এখানকার আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের অর্থনীতির মূল ফোকাসটা হওয়া উচিত সামাজিক ব্যবসার দিকে। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। আর এর আগে তিনি এক্সিম ব্যাংক চায়নার এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন। চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ বোয়া সম্মেলনে এখন যদি বলি এখানকার স্থানীয় সময় প্রায় 12টা বাজে। এখানকার সকাল 9টা থেকেই, যে বাংলাদেশে যখন সকাল 7টা বাজে, এখানকার সকাল 9টা থেকেই কিন্তু তিনি বিভিন্ন কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু বৈঠক করা শুরু করেছেন। গতকালই প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে এই চীনের বোয়া সম্মেলনে কমপক্ষে 100 বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর বাইরে বিভিন্ন রাষ্ট্রের যারা উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন। তবে সব কিছু ছাপিয়ে এই সম্মেলনটি নয়, আগামীকাল দ্বিপাক্ষিক যে বৈঠক আছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, গোটা বিশ্বের দৃষ্টি কিন্তু সেদিকে রয়েছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের তিস্তা ইস্যু রয়েছে, উচ্চ সুদহার থেকে নিম্ন সুদহারে বাংলাদেশের ঋণগুলোকে নিয়ে আসার আলোচনা রয়েছে, নানা ইস্যু আলোচনা রয়েছে। সুতরাং এই সম্মেলনে তো প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন, কিন্তু এই সম্মেলনের পাশাপাশি আগামীকাল যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে
দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই দ্বিপাক্ষিক বৈঠকই মূলত আসলে বাংলাদেশের অর্জন এখান থেকে কি সেইটাই নির্ধারিত করে দেবে, বা এখান থেকেই বাংলাদেশের প্রাপ্তির খাতা খুলে যেতে পারে, এই সম্ভাবনার কথাই কিন্তু সরকারের কর্মকর্তারা বলছেন। এবং মূলত যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে তিস্তার যে মহাপরিকল্পনা 2022 সালে যে মহাপরিকল্পনার প্রস্তাব দিয়েছিল চীন, সেটি ভারতের নানা ধরনের কূটনৈতিক বাধার কারণে সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। তিস্তার পাড়ের যেই মানুষরা রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার এই চীন সফরের দিকে তাকিয়ে আছেন। তারা বলছেন যে প্রধান উপদেষ্টা যদি তিস্তার জন্য এখান থেকে কোনো সুখবর নিয়ে যেতে পারেন, এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি কূটনৈতিক বিজয় হবে। কারণ ভারতের পক্ষ থেকে বারবারই ভারতকে তিস্তা নিয়ে পানি বন্টনের জন্য ভারতকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে। তারা পানি বন্টনের চুক্তি নিয়ে তাদের 2012 সালেই যে চুক্তি চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু নানাভাবে গড়িমাসি করে ভারত সেটিকে ঝুলিয়ে রেখেছে। সেই জায়গায় এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সংকট সমাধানের একমাত্র উপায় চীনের সাথে, চীনের যেই প্রস্তাবিত মহাপরিকল্পনা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, সেটি চীনের সাথে চুক্তি করে সেটি বাস্তবায়নের অগ্রগতি এগিয়ে যাওয়া। আপনি জানেন যে বাংলাদেশে বিএনপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও বলছে, বিশেষ করে বিএনপি বলছে তারা ক্ষমতায় এলে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করবেন। প্রধান উপদেষ্টার এই সফর থেকে অন্তত সেই আশার আলো উকি দেওয়া শুরু করেছে। এইটার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। আসলে আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা কতটুকু বাংলাদেশের জন্য অর্জন করে নিয়ে যেতে পারেন সেই দৃষ্টি। তবে আজকে বড় সম্মেলনে তিনি ব্যস্ত সময় পার করবেন, এখানকার বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন, বাংলাদেশের বিনিয়োগ এখান থেকে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। তবে সবচেয়ে যে বিষয়টি খুব উচ্ছ্বাসের সঙ্গে প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে এই যে বোয়াও শহর, খুব ছোট্ট একটি শহর, সমুদ্র বেষ্টিত একটি শহর, এই শহরের প্রতিটি আনাগোনায় ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ পরিচিত। এখানে তার 3-0 বইটি বা তার 3-0 ফর্মুলাটি এখানকার মানুষের কাছে খুবই পরিচিত। এবং এই যে প্রদেশে আমরা রয়েছি, হাইনান প্রদেশ, এই প্রদেশের প্রাদেশিক সরকারের উপদেষ্টাও কিন্তু ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নানাভাবেই এখান থেকে তার যে কূটনৈতিক যে তৎপরতা সেটি অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল বড় সম্মেলন থেকে আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন, চীনের ওয়াং প্রদেশে যেই সম্মেলন চলছে সেখানের সবশেষ খোঁজখবর রাখছেন তিনি। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে বিএফএ সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি। The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic, and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. এর আগে বোয়া সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে। প্রথমেই স্থানীয় সময় সকাল 9টায় বৈঠক করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুনজিয়াং এর সাথে। বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা করেন তারা। এরপর স্থানীয় সময় সকাল 10টায় বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন ওয়াইয়োর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এদিকে বোয়াও সম্মেলনের ফাঁকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সভাপতি চেন সিয়াংয়ের সাথে বৈঠক করেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈঠকে মংলা এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে চীনের সিসিইসিসি পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।
তিস্তা নিয়ে ভারতীয় আগ্রাসন রোধের একমাত্র উপায় চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়ন হলে তিস্তা পারের মানুষের দুর্দশার দিন শেষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই প্রধান উপদেষ্টার চীনের সফরকে ঘিরে প্রত্যাশা খুলে যেতে পারে 25 বছরের তিস্তা জট, যা হবে একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয়। চীনের বোয়াও শহর থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। তিস্তা পাড়ের দুঃখ কথা, কোটি কোটি মানুষের দুর্দশার জীবন। পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনে নদীতে বিলীন 3 কোটি পরিবার, উন্নয়ন বঞ্চিত 8 জেলার মানুষ। খরাকালে আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা, আর আগাম বন্যায় পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এবার প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ে নতুন সম্ভাবনার হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়িত হলে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের জীবনমান বদলে যাবে। আমরা যে দুর্দশা আছি সেখান থেকে কে করলো এটা আমার ব্যাপার না। আমরা তো বলছি কেউ না করলো আমরা নিজের সত্যায়ন করবো, তিস্তা কর্তৃপক্ষকে করবো। সেখানে এটা হলেই আমি মনে করি তার বিরাট বিজয়। যেহেতু এটি চাপাচাপির মধ্যে আছে, সেখানে যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। এক যুগ আগে তিস্তার ন্যায্য পানি বন্টন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল ভারতের সাথে। 2012 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে সেই চুক্তি স্বাক্ষরের কথাও ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বোল পাল্টে ফেলে ভারত। চুক্তির আশ্বাসে 13 বছর ঝুলিয়ে রেখেছে বাংলাদেশকে। এই অবস্থায় এগিয়ে আসে পূবের অদূরবর্তী বন্ধুরাষ্ট্র চীন। তিস্তার মহাপরিকল্পনার এক ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয় 2022 সালে, কিন্তু ভারতের কূটনৈতিক বাধায় সেটি আর বাস্তবায়ন করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্ত আসলে তা বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় কূটনৈতিক বিজয়। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমাদের এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা এবং তিস্তা নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রটির সঙ্গে। সেখানে উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়াও সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বেইজিংয়ে গিয়ে আলাদাভাবে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এজন্য প্রধান উপদেষ্টাকে ঢাকা থেকে আনা হয়েছে চীনের পাঠানো বিশেষ বিমানে। তার এই সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা আসলে উত্তর অঞ্চলের মানুষের জনপদের অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু বরাবরই আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা হয়েছে। আসলে তিস্তা মহাপরিকল্পনার কোনোটাই বাস্তবায়ন হয়নি। আমাদের তিস্তা মহাপরিকল্পনার মূল যে ইস্যুটি, এটি হচ্ছে পানি। আমরা তিস্তায় যদি আমার প্রাণ না থাকে, তাহলে আমার এই মহাপরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। আমরা আশা করছি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছেন, আমাদের পানির হিস্সাটুকু আমাদেরকে বুঝাই দিবেন। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা কোনো বায়বীয় আকাঙ্ক্ষা নয়, এটি গণমানুষের দাবি। তিস্তা মহাপরিকল্পনাটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে। এটি আপনি হয়নি। মানুষের যে দুর্দশা, মানুষের যে নিজস্ব যে অবস্থা, সেখান থেকে কিন্তু মানুষ এই চাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ারের সাথে একসাথেই এই সমীক্ষাটা হয়েছে, এবং এটি ভূ রাজনৈতিক কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি, এটি বাস্তব। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় বলা আছে, বাংলাদেশ অংশে তিস্তা নদীর ডান বাম উভয় তীর ঘেঁষে 220 কিলোমিটার উঁচু গাইড বাঁধ নির্মাণ করা হবে। এতে ভারত পানি ছেড়ে দিলেও বন্যার হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ। উদ্ধার হবে কয়েক লাখ হেক্টর কৃষি জমি, গড়ে উঠবে বনায়ন। এছাড়াও রিভার ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলও উল্লেখ করা আছে চীনের তিস্তা মহাপরিকল্পনায়। এতে প্রায় 20 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাল্টে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবনমান। স্বাধীনতার পর থেকেই তিস্তা নিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলে আসছিল, তাতে দুর্দশাগ্রস্ত তিস্তা পাড়ের কয়েক কোটি মানুষের জীবন শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আধারে কেটে গেল তিস্তা মহাপরিকল্পনার 25 বছর। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই বিএনপি নেতারা বারবারই বলে আসছিলেন, তারা ক্ষমতায় এলে চীনের সাথে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রধান উপদেষ্টার এই ঐতিহাসিক চীন সফরে অন্তত সেই অধ্যায়েরই সূচনা হচ্ছে বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
অন্তর্বর্তী সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এখান থেকেই রচিত হতে পারে তিস্তা জট খুলে যাওয়ার সম্ভাবনার ইতিহাস। হাইনান প্রদেশের বও শহর থেকে বেলায়েত হোসাইন, এখন চীন। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এ সময় ট্রাম্প বলেন, এই অন্তর্বর্তী সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নতি ও নিরাপত্তা তৈরিতে একটি সুযোগ এনে দিয়েছে। সামনের বছরগুলোতে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নিশ্চয়ই দেখেছেন অস্ত্র ঠেকিয়ে বা গাছ ফেলে মহাসড়কে কিভাবে ডাকাতির প্রস্তুতি নেওয়া হয়। আবার হরহামেশাই ঘটছে এই সমস্ত ডাকাতির ঘটনাও। চুরি, ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য পরিবহনে নিয়মিত এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিপদে পড়ে সব হারানো মানুষের খবর পুলিশের কাছে পৌঁছানোর আগেই লাপাত্তা হয়ে যাচ্ছেন অপরাধীরা। ঈদযাত্রায় শতাধিক স্থান চিহ্নিত ব্যবস্থা করে তারপর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইরফান উদ্দিন আহমেদের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদনে। মধ্যরাতে মহাসড়কে এমন বিড়ম্বনায় পড়েছেন তার হিসেব ঠিকঠাক হয়তো নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও। কখনো ট্রাক দাঁড় করিয়ে অথবা গাছ ফেলে রাস্তা রোধ করে ডাকাতরা, এরপর একে একে ছিনিয়ে নেয় সব। কৌশলে কেউ কেউ পার পেলেও পুলিশের কাছে অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ বিচার। ঠিক 1.5 মাস আগের আরেকটি ঘটনা এটি। র্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থেকে এই প্রবাসীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আলোচনার জন্ম দেয় মানুষের কাছে। এছাড়া ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, শয়তানের নিঃশ্বাসের নামে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে হাতিয়ে নেয়া চক্রের রমরমা অবস্থা। দেশে কোন কোন স্থান বেশি ঝুঁকিপূর্ণ খুঁজে দেখতে চায় এখন টেলিভিশন। কথা বলতে চাই বাস চালকদের সাথে। অনেকের জীবনেই আছে ভয়ের স্মৃতি। হেমাদপুর থেকে 3 জন আপনার চাপাইয়ের কথা বলে উঠছিল, আর সাভার থেকে আবার 2 জন উঠছে নাটোর কথা বলে। দেওয়াটা পার হওয়ার পরে গাড়ি সাইড করতে বলে আমার শার্ট মাঠ ছেড়ে দিছিল, মানে আমার শার্টের উপর পকেটে কিছু টাকা ছিল, ওটাই নিছিল। আমার ওস্তাদের একটা পার দিছিল চাকু দিয়ে এখানে, পরে ওরা গাড়ি চালিয়ে যে রাস্তায় সাইড করে ওরা নেমে গেছিল। কিভাবে বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে সে কৌশলও এখন জানা সবার। কলোরা থানার সাতক্ষীরা কলোরা থানার ওসি অলরেডি বলে দিয়েছে যে রাত্রি স্টপেজ ছাড়া রাস্তায় না নামানোর জন্য, ডাকাতি হইলে বা কোনো চিন্তা হইলে, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হইলে প্রশাসন দায়ী থাকবে না। অনেকে ধরে না, সাহস পায় না, আমরা তো সাহস পাই না, আমরা রোডে চলি, আমরা কিছু করে আমাকে আগে মারবে। দেশের 64 জেলার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চালকরা চিহ্নিত করেছে আগেই। তবে সেই স্থানগুলোতে নেই পুলিশের পর্যাপ্ত পাহারা। নিরাপত্তাহীনতার কথা বলছে সাধারণ যাত্রীরাও। আগে যেরকম আপনার লোক ছিল, এখন হাইওয়ে পুলিশ অত রাস্তায় দেখা যায় না। হাইওয়ে পুলিশগুলো যদি রাস্তায় সচেতন থাকে তাহলে রাস্তায় কোনো বিশৃঙ্খলা কিংবা এরকম কোনো ডাকাত দল ডাকাতি করতে পারবে না। রাস্তাঘাট দিয়ে চলাচল করতে হয়। এখন যদি আমরা আমাদের আর কি নিরাপত্তাটা আর কি না পাই, এটা তো আসলে একটা উদ্বিগ্ন এটা তো চিন্তার বিষয়। রোজার ঈদকে সামনে রেখে মহাসড়কে তৈরি হয়েছে ভয়ের রাজত্ব। ছিনতাই, ডাকাতির পাশাপাশি মলম পার্টির দৌরাত্ম্যও কম নয়। এতে ভীত হয়ে আছেন বাসের মালিক, চালক এবং সাধারণ যাত্রীরা। হাইওয়েতে পুলিশের দেখা নেই, এমন অভিযোগ বিভিন্ন পক্ষের। তাহলে সমাধান কোথায়? হাইওয়ে পুলিশ বলছে সড়কে নিরাপত্তা জোরদার করেছে তারা। পুলিশ হেডকোয়ার্টারের কাছে চেয়েছে অতিরিক্ত পুলিশ। দেশে 27,000 কিলোমিটার হাইওয়ের মাত্র 3,000 কিলোমিটার হাইওয়ের পাহারার দায়িত্বে হাইওয়ে পুলিশ, বাকিগুলো অরক্ষিত। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। আমাদের জনবলের যেহেতু আছে, স্বল্পতা আছে, এই স্বল্পতা নিরসনকল্পে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে 700-র মতো জনবল পেয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে।
হাইওয়েতে ডাকাতি ও অপরাধের কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি সভা করেছে যোগাযোগ মন্ত্রণালয়। তারা বলছে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে পাহারা বাড়াবে তারা। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। ঈদে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী ও র্যাবের সদস্যরাও মহাসড়কে থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। চিহ্নিত করেছেন বাংলাদেশের কোন কোন স্পট? না, কোন এই যেই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। 999 সেবা কার্যকর ভূমিকা রাখলে মহাসড়কে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও মনে করে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঈদের ছুটিতে ঘরে ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সড়ক মহাসড়কে তাই বাড়তি গাড়ির চাপ। যত্রতত্র সিএনজি, অটোরিকশা ও সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় থেমে থেমে অনেক জায়গায় দেখা দিচ্ছে যানজট। ঈদযাত্রার আরও খবর জানাতে গাজীপুরের মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান, আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চলে যেতে চাই ইফতেখারের কাছে। ইফতেখার, আপনার থেকে জানতে চাই আসলে মহাসড়কে যাত্রী ভোগান্তি কমাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক একটা সময় ছিল যখন ঈদ যাত্রা মানেই ছিল একটি ভোগান্তির নাম, এবং বিশেষ করে গাজীপুর অংশে যে যানজটে নাকাল হয়ে যে যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হতো, সেই ভোগান্তির চিত্র কিন্তু এখন অনেকটাই কমে গেছে। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এই মহাসড়কের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করা হয়েছে, যেগুলো এখন অনেকটাই দৃশ্যমান। তবে এবারও কিন্তু অন্যান্য বারের মতো ঈদ যাত্রা কিন্তু কিছুটা যানজটের সংখ্যা করা হচ্ছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এর অন্যতম কারণ হচ্ছে মহাসড়কে অটো রিকশা চলাচল। এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মহাসড়ক থেকে অটো রিকশা সরিয়ে দেওয়া কিংবা অটো রিকশার বিরুদ্ধে কোনো ধরনের অভিযান আমাদের চোখে পড়েনি। আমরা কিছুক্ষণ আগেও এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটি ঘুরে দেখেছি। পুরো মহাসড়কটি জুড়ে কিন্তু অটো রিকশার দৌরাত্ম্য ছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে অটোরিকশা যে দমন করার জন্য কিংবা অটোরিকশাকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। পাশাপাশি আরেকটি যানজটের সংখ্যার কারণ হচ্ছে যত্রতত্র গাড়িতে যাত্রী ওঠানামা করা। অর্থাৎ রাজধানীর আব্দুল্লাহপুরের পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যে কয়েকটি বাস স্টপ রয়েছে, কোথাও কিন্তু যাত্রী ছাউনি নেই, অর্থাৎ বাস কাউন্টার নাই। যে কারণে সড়কের মাঝে আড়াআড়ি ভাবে বাসগুলোকে দেখি যে যাত্রী উঠানামা করছে। বিশেষ করে চান্দনা চৌরাস্তায় যে ফ্লাইওভারের নিচে, সেখানে কিন্তু যথাযথ যাত্রী উঠানামা করার কারণে কিন্তু এখানে কিন্তু লম্বা যানজটের কিন্তু সারি কিন্তু আমরা দেখতে পাই। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু মহাসড়কে যাত্রীদের চাপ তেমন একটা হয়নি, তবে চাপ বাড়লে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু যানজটের সংখ্যা তৈরি হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবশেষ তথ্য। অনেক এবার চলে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যে মহাসড়কে যানজটের চাপ কেমন দেখছেন, আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে? অনেক ইতিমধ্যেই কিন্তু একেবারে নিরে ফিরছে মানুষ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। যারা একটু যানজট এড়িয়ে চলতে চাচ্ছেন তারা আগেভাগেই কিন্তু ফিরতে শুরু করেছেন। একদিকে যেমন ঈদে ঘরমুখ যাত্রীর চাপ বাড়ছে, অন্যদিকে ঢাকা মহাসড়ক মহাসড়কে কিন্তু গাড়ির চাপটাও বাড়ছে। ইফতেখারের কথা ধরে যদি আমি বলি, গাজীপুরের পর থেকে আমরা যেটা যাত্রী এবং গাড়ির হেল্পার চালকদের কাছ থেকে জানতে পেরেছি যে সেটি হলো স্কয়ার, মাস্টারবাড়ি, ভালুকা, ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকা, চুরখাই, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে বাস অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। যার অন্যতম একটি কারণ হলো মহাসড়কে অবৈধ থ্রি হুইলার এবং যে অটো সিএনজিগুলো রয়েছে সেগুলো কিন্তু জায়গা দখল করে কিন্তু মহাসড়কের অর্ধেক পর্যন্ত জায়গা দখল করে রয়েছে, যার কারণে কিন্তু এবং পাশাপাশি যত্রতত্র আসলে যে গাড়িগুলো রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু যাত্রী নামাচ্ছে এবং যাত্রী তুলছে। এই যে একটা
বিশৃঙ্খলার কারণে কিন্তু এই কিছু কিছু যানজট তৈরি হচ্ছে, তবে তীব্র যানজটের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এবার যেটা আমরা মহাসড়কে আসার পর যেটা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম, সেটি হলো পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিন্তু সেনাবাহিনী যুক্ত হয়েছেন এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা সকাল থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যেন ঈদ যাত্রা এবার নির্বিঘ্ন হয়। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে শেষ সময় পর্যন্ত তারা আসলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য, ঈদে যেন সবাই নিরাপদে ঘরে ফিরতে পারেন এবং ঈদ শেষে যেন সবাই তাদের কর্মস্থলে পৌঁছতে পারেন সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়েই কিন্তু মহাসড়কে গাড়ির চাপ কিন্তু বাড়ছে, এবং এই গাড়ির চাপ বাড়ার কিন্তু আরেকটি বিষয় সেটি হলো যেহেতু ভালুকা, ত্রিশাল, গাজীপুর, টঙ্গী এই সমস্ত এলাকায় যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি দেওয়ার পরে কিন্তু এই যাত্রী চাপটা আরও বাড়ার সংখ্যা রয়েছে। সুতরাং সেই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে আসলে ট্রাফিক ব্যবস্থাটা আরও জোরদার করতে হবে বলে সাধারণ যাত্রীরা বলছেন। সব মিলিয়ে এই ছিল মহাসড়কে ঈদ যাত্রার সর্বশেষ খবর আমার কাছে। ঈদযাত্রায় সড়কের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। অন্যদিকে বন্য হাতি সরিয়ে নেয়ার দাবিতে ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড মোড় এবং আনোয়ারা উপজেলার টানেল সড়ক ধরে অবরোধ এবং বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ সহ বিভিন্ন উপজেলার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে কি উদ্বেগ দেখা দিয়েছে, কেন তারা রাস্তার প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে বন্য হাতি সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়েছে কিনা? সড়ক অবরোধের প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের যে দাবি তার কোনো আশ্বাস দেওয়া হয়েছে। ফলে অবরোধ এই অবরোধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, টেকুয়া, চন্দনাইশ সহ বিভিন্ন উপজেলার মানুষরা এই সড়ক ধরে যাতায়াত করে তাদেরকে বেশ চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কয়েক এলাকা বা যানজট গাড়ি দাঁড়িয়ে আছে, চাকা ঘুরছে না। এমন অবস্থায় যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে তাদের ভোগান্তির মধ্যে গাড়ি থেকে নেমে অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্য। চাকা ঘুরছে না এমন অবস্থায় যারা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে, যদিও এখানে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কষ্ট পোহাতে হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখছি। যদিও এখানে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বন্য হাতিগুলো সরিয়ে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে না। ইতিমধ্যে আমরা দেখেছি স্থানীয় যে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ তিনি এসেছেন, তিনি এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে কথা বলেছেন। তবে তাদের যে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এতে আসলে আন্দোলনকারীরা সন্তুষ্ট হতে পারছে না, ফলে তারা তাদের এই যে আন্দোলন সেটা চালিয়ে যাবেন। বলে রাখি যে গেল 1 যুগ ধরে চট্টগ্রামের বিশেষ করে কর্ণফুলী এবং আনোয়ারাতে বন্য হাতির আক্রমণে প্রায় মারা গেছে এবং দিনে 70টি লেনদেনের কথা থাকলেও 2 বছরে হয়েছে প্রায় 3.5 লাখ লেনদেন টাকার অঙ্কের, যার পরিমাণ 900 কোটি টাকা। ই কমার্স প্রতিষ্ঠানের এত টাকা লেনদেন হয়েছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSL এর মাধ্যমেই। অসঙ্গতির প্রসঙ্গ এলে প্রতিষ্ঠানটির দাবি করে আসেন যে বিগত আওয়ামী লীগ আমলেও ভুক্তভোগী ছিলেন তারা। গেটওয়ের বাংলাদেশ ব্যাংকও নীরব ভূমিকা পালন করছে এই ধরনের লেনদেন ইস্যুতে। প্রতারিত গ্রাহকরা বলছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে অপরাধীরা থেকে যাচ্ছেন নাগালের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। অনলাইনের যে কোনো কেনাকাটাই ই অরেঞ্জের সাথে একদম ইজি। 25,000 কোটি টাকার ই কমার্স খাতের সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালে। নানা রকম অফারে গ্রাহকদের অর্থ বেহাত হয় ই ভ্যালি, ই অরেঞ্জ, কিউকমের মতো বড় কোম্পানি থেকে, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 1500 কোটি টাকা। মামলা, অর্থ ফেরত, নানা উপায়েও 5 বছর শেষ হলেও এখনও গ্রাহকের পাওনা রয়েছে 18টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 144 কোটি টাকা। আর 2021 সাল থেকে পেমেন্ট গেটওয়েতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অন্তত 127 কোটি টাকা আটকে আছে। যেটাই হোক না কেন, যদি ওদেরকে জেলের মধ্যে। আমরা কথা বলি একজন ক্রেতার সাথে যার 1.5 কোটি টাকা ই কমার্সে বিনিয়োগ রয়েছে। টাকা উদ্ধারে আদালতের বারান্দায় ঘুরেও মেলেনি হারানো অর্থ। আরেক ভুক্তভোগী জানান অভ্যুত্থান পরবর্তী সময়েও দোষীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগের তীরও ছোড়েন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের দিকে।
কারা সমাধান দেবে, মালিক পক্ষ সমাধান দেবে নাকি সরকার পক্ষ সমাধান দেবে, এটা আসলে আমরা এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। কার্যত তো এইসব রিফান্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী ছত্র ছাওয়ায় কোনো রাজনৈতিক দলের দোহাই দিয়ে এসব না করে তারা গ্রাহকদেরকে নিয়ে কাজ করুক। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে গেটওয়ে প্রতিষ্ঠানগুলো সমভাবে দায়ী। এসএসএল কমার্সের 3 জন কর্মকর্তা মানি লন্ডারিংয়ের চার্জশিটভুক্ত আসামি, বাট তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। এই অর্থ কেলেঙ্কারির মামলার তদন্ত রিপোর্টে উঠে এসেছে অনলাইন পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্টতার বিষয়, যেখানে দেখা যায় যখন একটি প্রতিষ্ঠানে দিনে 70টি প্রোফাইলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লেনদেন করতে পারে, সেখানে শুধু এসএসএল নামক একটি গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে 3,15,000টি লেনদেন হয়েছে, যার পরিমাণ 936 কোটি 83 লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত রিপোর্টে প্রতিষ্ঠানটির 3 জন কর্মকর্তাকেও যুক্ত করেছে তদন্ত কর্মকর্তা। নির্দিষ্ট সীমার বাইরে লেনদেনের বিষয়টি নিয়ে জানতে চাইলেও এসএসএল এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই নজরে আসে এক সংবাদ সম্মেলন, সেখানে তারা নিজেদেরকে বিএনপি আদর্শের বলে দাবি করেছেন। আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী ছিল প্রতিষ্ঠানটি। সেই ক্ষেত্রে কি আপনি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন? আচ্ছা, কারোর নাম্বার আপনি দিতে পারবেন? আমি তাহলে আমার বসের সাথে কথা বলবো। আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ। তবে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে 3 দিনেও কোনো উত্তর পাওয়া যায়নি। বেসিসের সাবেক এই সভাপতি বলেন, ই কমার্সের ক্ষেত্রে প্রতারণা রোধে আইন তৈরি করতে হবে, দোষীদের শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি। তবে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি যে ডেলিভারিটা পেয়েছি সেই আমি কিন্তু খুশি। আমি অর্ধেক টাকা দিয়ে একটা জিনিস 100 টাকার জিনিস 50 টাকায় পেয়েছি, কিন্তু বাকি 50 টাকাটা তো আরেকজন পে করেছে, মানে আরেকজনের টাকা। সো অ্যাকচুয়ালি টাকাটা অন্য কোথাও যায়নি, যে যারা যারা ডেলিভারি পেয়েছে তাদের কাছে গেছে। সো টাকাটা তো আসলে সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। সো এই টাকাটা কিভাবে এখন এক্সট্রাক্ট করা যাবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুব ট্রিকি ব্যাপার। সো আমি মনে করি সরকার এটা নিয়ে কাজ করছেন। রেগুলেটরি বডি এই যে লিমিটগুলো করে, এটার তো নিশ্চয়ই একটা কারণ থাকে, একটা সেফটি মেজার থাকে। সো এইটার জন্যই আমার মনে হয় এটার ব্যাপারে সরকারকে খুব স্ট্রিক্টলি এটা কাজটা করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে গ্রাহকের অর্থ ফেরতের ব্যাপারে রুল জারি করলে বেশ কিছু প্রতিষ্ঠান অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। তবে সেই সংখ্যা নিয়ে দ্বিধাতে রয়েছেন প্রতারিত গ্রাহকরা। দেবরাজ দেব, এখন, ঢাকা। ঈদ ঘিরে মুখর সময় পার করছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। নতুন নতুন ডিজাইনের নানা পণ্যে বাড়ছে ক্রেতাদের চাহিদা। তবে রং সুতা সহ কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিপণন ব্যবস্থার যে মারপ্যাচ, তাতে দিন দিন কমছে তাদের লাভের অঙ্ক। আর তাই প্রতি বছরই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁতি মালিক। 20 বছরের একটু যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, তাহলে এই 20 বছরের ব্যবধানে জেলায় তাঁতের সংখ্যা নেমেছে অর্ধেকেরও নিচে। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান। বিরামহীন খুটখাট শব্দে চারপাশ মুখর সিরাজগঞ্জের বেলকুচি এই তাঁতপল্লী। তাঁতি ব্যবসায়ী সবাই এখন ব্যস্ত। হাতে ও মেশিন দুভাবে তৈরি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, 3 পিস সহ নানা ধরনের পোশাক। ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়েছে অর্ডার ও বেচাকিনা। ঈদের আগে কাতান বা জামদানি বা এই সামার এগুলো শাড়ি আমদানি হতেছে। এখন আগের সাইডে একটু কাজের চাপ বেশি, ঈদের সামনে। ঈদে বেড়েছে নতুন নতুন ডিজাইনের কালেকশন। অন্য সময়ের চেয়ে বিক্রিও বেশ হচ্ছে। তবে সুতার বাজার বাড়তি হওয়ায় দিন দিন কমছে লাভের পরিমাণ। ফলে সারা বছরের লোকসান কাটিয়ে উঠতে না পারায় প্রতি বছর ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁত মালিক। এবার ঈদে বিক্রি হয়েছে, আসানুরূপ বিক্রি হয় নাই। হ্যাঁ, তারপরেও আমরা আশা করতেছি এখনও সময় আছে। এই সময়ের মধ্যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে বিক্রি হয়ে কাপড়গুলা আমরা বের করতে পারবো। বিক্রি বেচা কেনা খুব একটা ভালো না, যে পরিমাণ আশা করা যায় কাজের, সেই বেচা কেনা সেরকম হইতেছে না। কারণ যে পরিমাণ কাপড় মহাজন তৈরি করে রাখছে, তার শিকি কাপড় ফুরাইবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্য তো ভালো নাই, সব তাঁত বন্ধ। এখন দেখেন ঘরের অবস্থাটা কি অবস্থা, তাঁত তো বন্ধ, আমাদের তাঁত তো ওরকম চলে না। নতুন প্রজন্মের কাছে তাঁত বস্ত্রের কদর কমলেও বাঙালির নানা উৎসবে বাড়ে তাঁত পণ্যের চাহিদা। শিল্পটিকে টিকিয়ে রাখতে তাঁত বোর্ড কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। তাঁত কমে যাওয়ার যে ব্যাপারটা, এখানে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে তাঁতিরা অনেক সময় দেখা যায় যে
সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারে না, মিডলম্যানের মাধ্যমে তারা ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা তাদের যে ন্যায্য যে প্রোডাক্টের যে প্রাইসটা, ওই প্রাইসটা অনেকাংশেই তারা কাস্টমারের কাছ থেকে ডিরেক্টলি পায় না। সরকারি পরিসংখ্যান বলছে 2005 সালে সিরাজগঞ্জ জেলায় তাঁতের সংখ্যা 90,200। 20 বছরের ব্যবধানে তা কমেছে অর্ধেকের বেশি। 2024 সালে তথ্য বলছে বর্তমান জেলায় তাঁতের সংখ্যা মাত্র 40,000-এর মতো। সিরাজগঞ্জ জেলাকে তাঁতকুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং করা হলো, সরকারের নজর নেই এই শিল্পে। ঈদ উপলক্ষে কিছুটা ব্যস্ততা বাড়লেও এই তাঁতিদের সারা বছরই চলতে হয় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে। সিরাজগঞ্জের বেলকুচি তাঁতপল্লী থেকে মাজেদুর রহমান, এখন। দর্শক, আপনাদেরকে একটা প্রশ্ন করি, ঈদে সকালবেলা আপনাদের প্রথম এবং প্রিয় খাবার কি? ঈদের অতিথি আপ্যায়নের কথা বলেন বা অন্যান্য খাবারের সঙ্গে তুলনা করেন, আমার কিন্তু প্রিয় খাবার সেমাই। ঈদ ঘিরে বারে সেমাই তৈরির কর্মযোগ্য। কারখানাগুলোতে ব্যস্ত সময় পার করেন কারিগররা। আর প্রতি বছরের মতো এইবারও স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করছে, পাঠাচ্ছে জেলার ব্যবসায়ীরা। তবে এবছর দাম কিছুটা বেড়েছে সেমাইয়ের। বাকিটা জানাচ্ছেন আলামিন তালুকদার। ঝালকাঠি শহরের 5টি কারখানায় তৈরি হচ্ছে সেমাই। প্রতিটি কারখানায় প্রতিদিন গড়ে তৈরি হচ্ছে 1000 কেজি সেমাই। রাসায়নিক ও কৃত্রিম রং ছাড়াই তৈরি হয় প্রতি বছরই বাড়ছে চাহিদা। তুলনামূলক কম দাম ও মান ভালো হওয়ায় দিন দিন বাড়ছে বাজার। যোগান ঠিক রাখতে দিনরাত পরিশ্রম করছেন কারখানার শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট বাজারে। মক্কা, মদিনা, জেদ্দা, মিনার ও কুলসুম নামের সেমাই সবচেয়ে বেশি বিক্রি হয়। পাশাপাশি রয়েছে চিকন ও লাচ্চা সেমাইও। বছরের 12 মাসের ভিতরে 11 মাস আমরা কম চলে, আর 1 মাস সেমাই বেশি চলে। গতবার যে মালের দাম ছিল, এই বছর সেই মালের দাম অনেক বৃদ্ধি। 1 গ্রাম তেলের ভিতরে, 5 মণ তেলের ভিতরে 6000 টাকা বৃদ্ধি, 1 বস্তা ময়দায় 600 টাকা বৃদ্ধি, 1 কার্টন ডালডার ভিতরে 500 টাকা বৃদ্ধি। এইভাবে আমরা টাইনে আনতে পারতাছি না। কুয়াকাটা, তারপরে এদিকে আপনার হচ্ছে গিয়া বরগুনা, এদিকে যত জেলা আছে সব জেলায় আমাদের সেবাই সরবরাহ করে, তারা আমাদের থেকে নিয়ে বা ঝালকাঠি জেলা থেকে নিয়ে সরবরাহ করে। প্রতি বছর বড় হচ্ছে বাজার, বাড়ছে উৎপাদন ও বিপণন। বিষয়টি বিবেচনা করে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার কথা জানান বিসিক কর্মকর্তা। সেমাই শিল্পের সাথে বেশ কিছু শ্রমিক এবং মালিক জড়িত রয়েছে। 70 থেকে 80 জন লোকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। এবছর ঝালকাঠির কারখানায় উৎপাদিত প্রতি কেজি লাচ্চা সেমাই 115 টাকা এবং চিকন সেমাই 95 টাকা পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে লাচ্চা সেমাই 125 টাকা এবং চিকন সেমাই 110 টাকা কেজি দরে। আল আমিন তালুকদার, এখন, ঝালকাঠি। 582 কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে দুদকের টিম। তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে 2023 সালের 26 নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1 এর উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে সার আত্মসাতের এই অভিযোগ করেন। এজাহারে বলা আছে, আসামিরা পরস্পর যোগসাযোগে 2021-22 অর্থ বছরে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে সার বাফার গুদামে না দিয়ে 71,801 টন 31 কেজি সার আত্মসাৎ করেন, আর যার বাজার মূল্য 581,59,09,064 টাকা। বর্তমানে এই মামলায় পটন সহ 5 জন কারাগারে রয়েছেন। যথাযোগ্য মর্যাদায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হল লাইলাতুল কদর বা শবে কদর। মক্কার গ্র্যান্ড মসজিদে রাতভর নামাজ আদায় করেন লাখো মুসল্লি। জেরুজালেমের আল আকসা মসজিদে সারা রাত নামাজ আদায় করেন 2 লাখ ফিলিস্তিনি। তবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ইব্রাহিমি মসজিদে ঢুকতে দেয়নি ফিলিস্তিনিদের। পবিত্র এই রজনীতে মুসলিম ঐক্যের ডাক দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানি। মুসলিমদের কাছে হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। মহামণ্ডিত এই রজনীতে নাজিল হয় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন।
সারা রাত মুসল্লিরা মসজিদ সহ বাসাবাড়িতে এবাদত বন্দিগিতে মশগুল থাকেন। মহান আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ আদায় করেন। মক্কানগরীর গ্র্যান্ড মসজিদে মহামান্বিত এই রাতে প্রায় ২০ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। মসজিদুল হারাম ও মসজিদে নববী কানায় কানায় পূর্ণ ছিল। আয়োজন করা হয় বিশেষ দোয়ার। ভোরেই মক্কার বিভিন্ন মসজিদে উমরাযাত্রী ও মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায়। জেরুজালেমের আল আকসা মসজিদে শবে কদরের নামাজ আদায় করেন প্রায় ২ লাখ ফিলিস্তিনি, যা এই রমজানের সর্বোচ্চ সংখ্যক মুসল্লি উপস্থিতির রেকর্ড। ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করেই লাখো ধর্মপ্রাণ ফিলিস্তিনি আল আকসা মসজিদে সারারাত ইবাদত করেন। মহামান্বিত এই রাতে আল আকসা মসজিদের ভেতরে বসে কোরআন তেলাওয়াত করেন বহু মুসল্লি। এই সময় তারা ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য দোয়া করেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের বেথলহেম শহরের ইসরায়েলি চেকপয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ফিলিস্তিনিরা। সীমানা পেরিয়ে জেরুজালেমে যাওয়ার অনুমতি মেলেনি তাদের। শুধু তাই না, পবিত্র রজনীতে হেব্রন শহরের ইব্রাহিমী মসজিদের সবগুলো হল খুলে দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েলিরা। এই ঘটনাকে নেক্কারজনক বলছেন ফিলিস্তিনিরা। يعني بنعاني على المعابر وقلنا 3 ساعات قاعدين بنستنى تيدخلونا. اللي من الساعة 12:30 وقالوا على 1 وقالوا على 2 وهي صار 2:30. حسب ادعائهم احنا لازم يفتحوا المعبر مثلا على الساعة 2 وهي الساعة 2:30 أو على 3 وممكن ما يفتحوش على الساعة 3 ممكن يخلونا لصلاة المغرب. পবিত্র শবে কদর উপলক্ষে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানিত করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এ সময় তিনি ফিলিস্তিনিদের সমর্থনে সবকিছু করার আশ্বাস দেন। রক্তপাত বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট সিসি। মহামান্বিত এই রাত মুমিন মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত সেরা নিয়ামত। মাহে রমজানের শেষ 10 দিনের বেজুর রাত, বিশেষ করে ২৭তম রোজায় লাইলাতুল কদর পালন করা হয়, যা মুসল্লিদের জন্য সৌভাগ্যের রজনী। তানভীর জনি, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এশিয়ার নেতাদের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার। সম্মেলনে জানালেন দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার চীন সফরে খুলতে পারে 25 বছরের তিস্তা জট। ঐতিহাসিক কূটনৈতিক বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে, সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। মহাসড়কে পরিবহনের ডাকাতি আতঙ্ক। পুলিশের খবরে লাপাত্তা অপরাধীরা। ঈদ যাত্রায় শতাধিক স্পট চিহ্নিত করে তৎপর হাইওয়ে পুলিশ। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। ই কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে 950 কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। এবং কাঁচামালের দাম বাড়ায় ঈদ বাণিজ্যেও লোকসানের শঙ্কা সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। মেশিনে তৈরি জুতার কাছে বাজার হারাচ্ছে শেরপুরের হস্তশিল্প। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।